হ্যালো শাকিল, হাই, হাউ আর ইউ ডুইং ম্যান? হাই শুনতে পাচ্ছ? ইয়েস, আমি শুনতে পাচ্ছি লাউড অ্যান্ড ক্লিয়ার। ইয়েস, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? বাংলাদেশ কেমন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছে। বাংলাদেশ আছে, বাংলাদেশের মতোই মোটামুটি ভালোই আছে। তোমার নিশ্চয়ই সবকিছু ভালো যাচ্ছে ওখানেও? হ্যাঁ, এখানে আলহামদুলিল্লাহ সবকিছু ভালো যাচ্ছে, বাট আমেরিকা একটু ট্রান্সফরমেশনের দিক থেকে যাচ্ছে। উই আর So- অলসো। ওকে, আমি জানি না অ্যাকচুয়ালি যে বাংলাদেশের ট্রান্সফরমেশনটা আর আমেরিকান ট্রান্সফরমেশনটার মধ্যে ডিফারেন্সটা কি। আমেরিকা সো কেন তাহলে একই হচ্ছে? তাহলে বাংলাদেশেও ডেভেলপিং কান্ট্রি ট্রান্সফরমেশনের দিক দিয়ে যাচ্ছে, আমেরিকা ডেভেলপড কান্ট্রি এটাও ট্রান্সফরমেশনের দিক দিয়ে যাচ্ছে। সো লাইক হোয়াট ইজ দ্য ডেস্টিনেশন, লাইক হোয়াট ইজ দ্য গুড থিং? আই থট আমেরিকা ইজ অলরেডি বেটার। মানে আমি তোমাকে বাস্তবতাটা বলি, পৃথিবীর সকল সময়ে সকল দেশ সকল জাতি ট্রান্সফরমেশনের মধ্যেই ছিল। তুমি আজকে থেকে 100 বছর আগে যদি কাউকে জিজ্ঞেস করো, তারা এই ধরনের উত্তরই দিত যে না, আমরা উই আর গোয়িং সামহোয়ার, দেন ইটস কল্ড ট্রান্সফরমেশন। মানে এটা উন্নত অনুন্নত বা কোনো কিছুর সাথে যায় আসে না আর কি, একই ধরনের অ্যান্সার তুমি সবসময় পাবা। লেটস গো ইনটু আওয়ার মেইন টপিক। আমরা গতদিন যে বইটা নিয়ে আলাপ করছিলাম ওইটা আমি আবার একটু দেখাই বইটা। উল্টা Debt. right. Right. আচ্ছা, Debt. ঠিক আছে। এখন দেখা যাচ্ছে তো। হ্যাঁ, Debt. দেখা যাচ্ছে। ফার্স্ট 5000 ইয়ার। 1000 years by ডেভিড গ্রেবার। তো এইটার আমরা মোটামুটি একটা ইন্ট্রোডাকশন শুরু করেছিলাম। আজকে আমরা চেষ্টা করব 2 পর্বে বা 1 পর্বের মধ্যে যেভাবে পারি মোটামুটি একটা সাম আপ করার জন্য। এবং আমি শুরুতেই বলতে চাই যে তুমি এই বইটার এসেন্স বা ফিউচার ইমপ্লিকেশন অথবা তোমার প্রেজেন্ট প্র্যাকটিস নিয়ে যেই রাইট আপটা লিখেছো তোমার ওয়েবসাইটে, এটা আসলে আমি মনে করি যে ইটস এ মাস্টার ক্লাস। তোমার ওইটা পড়লে অনেকটাই এই আলোচনার বিষয়বস্তু বুঝতে পারবে যে কেউ, এবং পাশাপাশি পুরো বইয়ের এসেন্সটা সে বুঝতে পারবে। তারপরেও আমি তোমাকে অনুরোধ করব যে আমাদের যখন আলোচনা শেষ হবে, তুমি যখন এটা কোনো প্ল্যাটফর্মে আপলোড করবে, ডেসক্রিপশন বক্সে তোমার ওই রাইট আপটার একটা অবশ্যই একটা দিবে, ওইটার একটা লিঙ্ক দিয়ে দিবে যাতে মানুষ সহজেই তোমার ওই লেখাটা খুঁজে পায়। তো আমি শুরুতে যদি বলি, শুরুতেই তোমার এই ব্যাপারে মানে কোনো প্রশ্ন আছে কিনা আমার কাছে, যে এই বইটা নিয়ে বা আমি কি ধরনের আলোচনা তুমি শুনতে চাও আজকে আমার কাছ থেকে? বাট আমি তোমার কাছে শুনতে চাইবো যে এইটাই, এই যে ডেট জিনিসটার 5000 ইয়ার্স নিয়ে আলোচনা করেছে লেখক, কিন্তু আসলে ফিউচারটা কি এবং ফিউচার ইমপ্লিকেশনটা কি, এবং কিভাবে ফিউচারে যারা পলিসি মেক করবে অথবা গভর্নেন্স করবে তারা এটাকে কিভাবে রিলেট করতে পারবে। তুমি এই বিষয়টাকে মোর এমফাসাইজ করবে। অন দ্য আদার হ্যান্ড, তুমি যদি পারো যে হিস্ট্রির সাথে এর যদি কোনো মিনিমাম রিলেশন তুমি দেখাতে পারো, এটা তুমি দেখাতে পারো, এটা আমার আশা থাকবে। আর অন্য দিক দিয়ে তুমি যদি আমার কাছে শুনতে চাও, আমি এই যে 5000 ইয়ার্স, আমি অলরেডি কিন্তু এর আগের পর্বে তোমার মেসোপটেমিয়ার যে সিভিলাইজেশন ছিল ওইটা নিয়ে কথা বলেছি। সুমেরিয়ান এবং অ্যাসিরিয়ান যে সিভিলাইজেশনগুলো ছিল, ব্যাবিলনিয়ান সিভিলাইজেশনগুলো ছিল, এটা নিয়ে মোটামুটি কথা বলেছি। ওই পর্যায়ে ডেটের যে ইমপ্লিকেশন, হাউ ইট রিয়েলি ওয়ার্কড অ্যাট দ্য টাইম, ওইটা নিয়ে মোটামুটি একটা আইডিয়া হয়েছে। এখন আমরা এর পরের যে পর্যায়গুলো রয়েছে অথবা যে ফিলসফিক্যাল স্টেপসগুলো রয়েছে, থট লেভেলের যে বিভিন্ন প্যাটার্নগুলো চেঞ্জ হয়েছে, এই জিনিসগুলো নিয়ে আমরা একটার পর একটা আলোচনা করব। তো শুরুতে তোমার কোনো আমার প্রতি কোনো প্রশ্ন আছে কিনা, কিংবা তুমি কোনো কিছু জানতে চাও কিনা? মানে এই বইটার যে প্রথম যে অরিজিনেশন, যেটা আমাদের টার্গেটই ছিল এই বইটা সিলেকশনের, যে উই আর মিথ বাস্টিং। সো আগের পর্বে আমরা অলরেডি একটা বিশাল বড় ইকোনমিক্সের মিথ বাস্ট করছি যে there is no barter system, there was no barter system. So the origination of money, that common knowledge that we had, যে মার্কেট মানে আগে ট্রানজ্যাকশন করতে অসুবিধা হইতো, ট্রানজ্যাকশনকে ইজি করার জন্য আমি টাকা উদ্ভাবন হয়েছে, আমি টাকার নোট আবিষ্কার করছি যাতে মানুষ ট্রানজ্যাকশন করতে পারে ইজিলি। এটা যে একটা মিথ্যা, এই জিনিসটাই আমরা গত পর্বে মানে বলার এক্সপ্লেন করার চেষ্টা করছি, এবং লেখক ওই বইয়ের মধ্যে এত সুন্দরভাবে বলছে যে দ্যার ইজ নো ওয়ে যে মানুষেরকে হেল্প করার জন্য টাকার মানে উৎপত্তি হয়েছে। টাকার অ্যাকচুয়ালি আবিষ্কার হয়েছে ওই গভর্নমেন্টকে, ওই সময়ের যে এলিটকে হেল্প করার জন্য কীভাবে তারা এক্সপ্লয়েট করতে পারে মানুষকে। সো ওই যে পার্সপেক্টিভ থেকে যে আসার পরে মানে তারপরে আসলো, আমি বইয়ের হিস্ট্রি অনুযায়ী আমি যদি জাস্ট মানে টাচ করে যাই যে আসলো যে ওখান থেকে আসলো সেক্সিজম আসলো, ওখানের মধ্যে এই টাকার মধ্যে চলে আসলো, ফ্লেশ বিজনেস চলে আসলো, প্রিমর্ডিয়াল ডেট চলে আসলো,
এই যে একটা ট্রানজিশন হচ্ছিল ওখান থেকে, মানে ওইটা নিয়ে একটু যদি আপনি মানে আমাদের কাজকে শুরু করেন, দেন ওখান থেকে আমরা আস্তে আস্তে ফিউচারের দিকে চলে যাব। ঠিক আছে, আমি মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিচ্ছি যাতে তুমি ফিউচার প্রেডিকশনগুলো ভালোভাবে করতে পারো। বাট এটা আমার একবারের স্পিচে সব শেষ হবে না, আমরা বারবার ব্যাক অ্যান্ড ফোর্থ করবো আর কি। তো আমি শুরুতেই যদি বলতে চাই, মিস্টার ডেভিড গ্রেবার যেটা করেছেন, তিনি হিস্ট্রিকে কয়েকটা স্টেপে ভাগ করেছেন, যে ডেট বা লোনের হিস্ট্রি বা তোমার আমাদের যে আজকের আলোচনার বিষয় ডেটের যে হিস্ট্রি, এটা বেশ কয়েকটা ধাপে তিনি আলোচনা করেছেন। একটা ধাপ হচ্ছে যে তোমার আমরা যেই এজটা আলোচনা করেছি, অর্থাৎ আজকে থেকে ৫,৫০০ বছর আগ থেকে শুরু করে আজকে থেকে তোমার ২৮০০ বছর আগ পর্যন্ত, যেই তোমার আমরা অ্যাসিরিয়ান, মেসোপটেমিয়ান, ব্যাবিলনিয়ান অ্যান্ড সুমেরিয়ান যে সিভিলাইজেশনটা ছিল, এইটাতে কি ছিল? এইখানে তোমার অলওয়েজ ওইখানে কিন্তু কয়েনেজ ছিল না ওই অর্থে আর কি। এটা পুরোপুরি তোমার ছিল মোস্ট অফ দ্য ক্রেডিট সিস্টেম ছিল। ক্রেডিটটা কিরকম? যে আমরা মনে, মনে ট্রানজ্যাক্ট করতাম যে শাকিলের সাথে আমার একটা দেনা পাওনা আছে, শাকিলকে আমার একটা দেনা পাওনা, ওটা পরে বুঝাই দিতে হবে। দেয়ার ওয়াজ সাম ট্যাবলেট অথবা তোমার রাইট আপ ছিল, যেই রাইট আপে লেখা থাকতো যে শাকিলের কাছে আমি এটা হয়তো পাই, কিন্তু এইটা এক্স্যাক্টলি টাকার অঙ্কে যে বুঝাই দেওয়া হতো তা না। এটা তারা তাদের মতো করে গিফট, ট্রিবিউট কিরকম? যে ধরো তুমি রাজাকে যেটা দিবা, যেটা তুমি টেম্পলকে দিবা, এইটাতে যেটা দিবা এইটার হয়তোবা তোমার একটা অঙ্ক দেয়া থাকতো যে এরকম ৫ বস্তা তোমাকে বার্লি দিতে হবে। এটা তুমি হয়তোবা নাই, তুমি হয়তোবা ২টা ছাগল দিয়ে আসলা বা একটা ভেড়া দিয়ে আসলা, এরকম ওই সময়ের যেটা সামঞ্জস্যপূর্ণ ওরকম দেওয়া হলো। অর্থাৎ প্রথম যেই আমরা ২,৫০০ বছরের প্রায় ২৩০০ বছরের আলোচনাটা করেছি, ওইখানে সেই অর্থে তোমার কয়েনেজ ছিল না, অর্থাৎ মুদ্রা ব্যবস্থা ছিল না। ওইটা ছিল মানুষের বিশ্বাস, সম্মান, শ্রদ্ধা, ভয় এবং পারস্পরিক ভালোবাসা, ফেইথের উপর নির্ভর করে যে ট্রানজ্যাকশনটা ছিল, ওইটা হচ্ছে তোমার আমাদের ফার্স্ট হিস্ট্রির যে ট্রানজ্যাকশনটা। কিন্তু এই জিনিসটা খুবই মজার। হিস্ট্রির যে কয়েকটা ধাপ রয়েছে, এই ধাপের প্রত্যেকটা ধাপে তোমার একবার করে তোমার মুদ্রা ব্যবস্থা ছিল না। পুরোপুরি ক্রেডিটের উপর সবকিছু চলতো। পরবর্তীতে আবার দেখা যায় মুদ্রাটা উদ্ভাবিত হলো একটা ইনোভেশন হিসেবে। পরবর্তীতে মুদ্রাটা আবার হারিয়ে গেল, তখন আবার ক্রেডিট সিস্টেমটা চালু হলো, আবার আসলো, আবার গেল। এরকম ৪টা-৫টা সাইকেল হয়েছে এরকম হিস্ট্রিতে আর কি। ওই ধাপগুলো আমি একটা বলতে চাই। এর প্রথম যে ধাপটা আমরা যেটা বলি আর কি, আমাদের এই অ্যাসিরিয়ান, ব্যাবিলিয়ান, সুমেরিয়ান অ্যান্ড মেসোপটেমিয়ান সভ্যতার পরে আমাদের যেটা আসে, আজকে থেকে ২৮০০ বছর পর আগে থেকে শুরু করে আজকে থেকে এর পরবর্তী ১২০০ বছর, অর্থাৎ খ্রিস্টাব্দ ৬০০ পর্যন্ত, খ্রিস্টপূর্বাব্দ ৮০০ থেকে খ্রিস্টাব্দ ৬০০ পর্যন্ত। এই সময়ে কি হলো? এই সময়ে পৃথিবীতে একটা যুগান্তকারী ঘটনা ঘটলো। এইটা নিয়ে তুমি আরেকটা বইয়ের আমি একটা রিভিউ করেছিলাম লেখার জন্য। ওটা হচ্ছে জুলিয়ান বার্গেনির 'হাউ দ্য ওয়ার্ল্ড থিংকস'। তো ওইখানে উনি একটা মানে প্রশ্ন দিয়ে শুরু করেছিলেন। আজকে থেকে প্রায় ২৫০০-২৬০০ বছর আগে পৃথিবীর ৩টি একদমই বিচ্ছিন্ন জায়গা থেকে ৩ জন বিখ্যাত বা ৪ জন বিখ্যাত মনীষী ৪ টা ডিফারেন্ট কিছু চিন্তা করেছিলেন। একজনের কথা বলেছিলেন তিনি পিথাগোরাসের কথা বলেছিলেন, যিনি তোমার একটা সায়েন্টিফিক বা তোমার বৈজ্ঞানিক চিন্তাভাবনা বা গাণিতিক চিন্তাভাবনার যে একটা স্রষ্টা, তিনি এটা শুরু করেছিলেন। তার পরবর্তীতে তার শিষ্যরা বা তার শিষ্য বলব না, যে তোমার আমরা যেটা জানি যে সক্রেটিস, প্ল্যাটো, অ্যারিস্টটল, ওই গ্রুপ অফ পিপল তারা ওইখানে একটা বড় রেভলিউশন করেছে। পরবর্তীতে আমরা যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন দেখি, তাদের চিন্তাগুলো এখান থেকে আস্তে, আস্তে আপডেটেড হয়েছে একটার পর একটা। এর একই সময় একদমই তাদের জন্ম যদি সাল ধরো, তুমি ২০ থেকে ৫০ বছরের বেশি ডিফারেন্সটা পাবা না। বুদ্ধ তিনি চিন্তা করলেন সেই আমাদের ইন্ডিয়া বা নেপালের লুম্বিনী থেকে তিনি একই ধরনের চিন্তা করলেন। এরপরে তোমার আরেকজন চিন্তক, উনিও প্রায় একই সময় প্রায় ২৫০০ বছর আগে, কনফুসিয়াস চায়না থেকে, বা তার আরও কন্টেম্পোরারি কয়েকজন ছিল যাদের নাম আমরা জানি লাও তসে বা লাওজু বলে অনেকেই আর কি। তো এই যে একই ধরনের মানুষগুলা তোমার বিভিন্ন ধরনের চিন্তাভাবনাগুলো করেছে, ওই সময়ের যে চিন্তাটা, এইটাকে এক্সিয়াল এজ হিসেবে তোমার চিন্তা বলা হয় আর কি। তো এক্সিয়াল এজ এর পরবর্তী যে এক্সিয়াল এজ এর চিন্তাটা কি, এটা আমি তোমাকে একটু যদি শুরুতেই বলি যে আসলে ডেটটাকে তখন কিভাবে দেখা হতো। ওই সময়ে যখন রাষ্ট্রগুলো তোমার মোটামুটি আ একটা ফরমেটিভ পর্যায়ে চলে গিয়েছে, যে তোমার গ্রিস বলো, এথেন্স বলো, রোম বলো, বা এদিক দিয়ে ইন্ডিয়ার দিকে বা চায়নার দিকে বিভিন্ন ডাইনেস্টিগুলো যখন আস্তে, আস্তে শুরু হয়েছে। তুমি যে একটা নাম বললে চিনবা, আমাদের যেমন মৌরিয়ান এম্পায়ার, মৌর্য সাম্রাজ্য দিকে, চায়নাতে যদি হ্যান ডাইনেস্টি, আর ওদিক দিয়ে তো তোমার এক ধরনের ডেমোক্রেসি ছিল গ্রিসের দিকে আর কি। তখন রাষ্ট্র ব্যবস্থা যখনগুলো শুরু হলো, তখন রাষ্ট্রের একটা বড় কাজ ছিল। তুমি যদি দেখো যে রাষ্ট্রকে কিন্তু তখনকার দিনে একটা রাষ্ট্র যদি স্টেবল থাকতো, ও কিন্তু টিকতে পারতো না। একটা রাষ্ট্রকে স্টেবল থাকার জন্য সবচেয়ে ভালো উপায় ছিল তাকে অবশ্যই এটাকে এক্সপান্ড করতে হবে। অর্থাৎ তোমার সেন্টার থেকে যত দূরে যেতে পারবে তত
এই রাষ্ট্রটা তত বেশি সেফ হবে। আদারওয়াইজ সামওয়ান ফ্রম আদার স্টেট এসে তোমার ক্যাপিটাল বা সেন্টারকে ইনভেট করে তোমাকে এখান থেকে তাড়াই দিবে। সুতরাং একমাত্র ভালো পদ্ধতি ছিল আমি অন্যদেরকে তাড়াই দেবো, যাতে অন্যরা আমাকে তাড়াই দেওয়ার কোনো চান্সই না পায় আর কি। এই করে করে কিন্তু সাম্রাজ্যগুলো বৃদ্ধি হতে থাকে আর কি। এখন বৃদ্ধি করতে গেলে কি লাগে? সৈন্য লাগে। সৈন্যর সাথে তো তোমাকে সৈন্যদের দিয়ে তো যুদ্ধ করাইতে হবে, তাই না? এখন তুমি যে সৈন্যদেরকে যুদ্ধ করাইতে হবে, তাদেরকে পেমেন্ট কিভাবে করবা? পেমেন্ট করার জন্য তোমাকে একটা সিস্টেম বের করতে হবে যে এদেরকে আমি সাম কাইন্ড অফ ডিরেক্ট হার্ড মানি দিব আর কি, কয়েনস করবো, যে মুদ্রা দিব, যে ওদেরকে আমি মাসিক একটা এত স্বর্ণ মুদ্রা, 5 রৌপ্য মুদ্রা, 20 সিলভার মুদ্রা এরকম দিলে ওরা আমার আন্ডারে কাজ করবে এবং পরবর্তীতে ওরা আমার সাথেই থাকবে আর কি। এখন এর আগের যেটা ছিল, আগে কিন্তু তোমার ওই সময় স্লেভারিটা ছিল, এর আগের সময়গুলা কিন্তু ওইরকম রাষ্ট্রীয়ভাবে ছিল না আর কি। মোটামুটি ব্যক্তি পর্যায়ে তোমার যে যখন বিপদ-আপদে পড়তো তখন সে স্লেভারির মধ্যে চলে যেত আর কি, অথবা বিভিন্ন সিস্টেমের কারণে, ঋণের কারণেও যেত বা বিভিন্ন কারণে, রাষ্ট্রীয় কারণে স্লেভারি একটু, একটু ছিল। কিন্তু যখন এই সিস্টেমটা চালু হলো, তখন যখন রাষ্ট্রগুলো অন্য রাষ্ট্র দখল করলো, তখন অন্য রাষ্ট্রে যারা দখল করতো তাদেরকে ধরে নিয়ে এসে স্লেভ বানায় ফেলা শুরু করলো আর কি। এটা খুবই ভালো একটা ট্রিটমেন্ট ছিল। যারা বন্দী ছিল, বন্দীদেরকে এইভাবে ট্রিট করা হতো। তো এই যে তোমার একটা সিস্টেম, অর্থাৎ একটা ওয়ারফেয়ার যদি তুমি কন্টিনিউ করো, স্টেট থাকে না। আর স্টেটকে কন্টিনিউ করার জন্য ওয়ারফেয়ার লাগবে। ওয়ারফেয়ারের জন্য তোমাকে সোলজার লাগবে, মার্সেনারি লাগবে, অ্যান্ড ইউ হ্যাভ টু পে দেম মানি সো দ্যাট তারা রিটেইন করে ইন ইয়োর স্টেট, আন্ডার ইয়োর স্টেট। এবং এই রিটেইন করানোর জন্য তোমার কয়েনের সিস্টেমটা ওইভাবে চালু হলো আর কি। অর্থাৎ কয়েন তোমাকে সোলজার দিচ্ছে, সোলজাররা তোমাকে কয়েন দিচ্ছে। এখন এর জন্য রাষ্ট্রকে কিন্তু ফার্দার আরেকটা স্টেপ নিতে হলো, সেটা হচ্ছে যে রাষ্ট্র কয়েন পাবে কোথায়? এটা তো একটা বড় প্রশ্ন, যে কয়েন তো তোমার মুখের কথায় কয়েন হবে না। এর আগে তোমার আগের হিস্ট্রিতে কিছু কিছু কয়েন ছিল, যেমন বিডস, তোমার নুড়ি পাথর, তারপরে তোমার চিংড়ি মাছের খোসা, মানে যখন যেখানে যেটা কাজে লেগেছে। কিন্তু এখন দরকার হার্ড মানি। তখন তোমার বিভিন্ন ওই যে মাইনিং করে করে তোমার সিলভার বা ওরস বা মাইন থেকে তোমার সিলভার, গোল্ড বা অন্যান্য যেসব হেভি মেটালগুলো ছিল, এগুলো মেটালগুলোকে এক্সট্রাক্ট করে তখন তারা এটাকে মানি হিসেবে কয়েনের সিল সাপ্পর বসাই দিয়ে আস্তে আস্তে কয়েনিং করা শুরু করলো আর কি। এখন সবচেয়ে ভালো কথা, এখন এই কয়েনিং করা কিন্তু খুব ঝামেলা। কারণ তুমি যদি মনে করো যে ভিতর থেকে মাইন থেকে কাউকে দিয়ে এটা করাইতে চাও, তোমার লোকজন এটা বেশি আনন্দের সাথে করবে না। ওরা তখন করতো কি, বাইরের থেকে যেই সব বন্দীদের ধরে নিয়ে আসতো, এদেরকে এদের গর্তের ভিতরে নামাই দিয়ে যেত, তুমি কয়েন করো আর কি। তো এরকম একটা সিনারিও বা পিকচার ছিল ওই সময়ে। এদিক দিয়ে তুমি আবার যদি আমি ইন্ডিয়াতে আসি, আমরা খুবই বিখ্যাত একজন সম্রাটের নাম জানি, সম্রাট অশোকা। আমরা যখন স্টুডেন্ট ছিলাম 2003-4 এর দিকে, শাহরুখ খান একটা সিনেমা বানিয়েছিল অশোকা নামে, কারিনা কাপুরের সাথে আর কি। সুপার ফ্লপ ছিল, কেউ দেখেনি মুভিটা, বাট ইট ওয়াজ কাইন্ড অফ হিস্ট্রি আর কি। হিস্ট্রি বেস সিনেমা আসলে চলে না মনে হয়, ওই সময় চলতো না আর কি। তো মৌরিয়ান এম্পায়ারের সে সবচেয়ে বিখ্যাত একটা লোক ছিল আর কি। দেখো এখানে সে কলিঙ্গ নামে একটা জায়গায় যুদ্ধ করে, কলিঙ্গের যুদ্ধ হিস্ট্রিতে খুবই বিখ্যাত। লাখ লাখ বা শত শত হাজার হাজার মানুষ মারা যায়। সম্রাট অশোকা ওই সময় এটা দেখে খুবই শকড হয়েছিলেন আর কি, যে না এরকম হলো, হ্যাঁ এরকম এত মানুষ মারা গেল। তখন ওই সময় যে বুদ্ধের যে প্রিচিংটা ছিল, সেটাকে অ্যাডপ্ট করলো, না এসব যুদ্ধ বিগ্রহ আর করা যাবে না। তো এতদিন সে মোটামুটি যেহেতু যুদ্ধ বিগ্রহ তার বাপদাদারা করতো, তার আগের জেনারেশনরা করতো, ও এসে আবার কি করলো না, আস্তে আস্তে যুদ্ধ বিগ্রহ এইসব মানে কমায় দিল। তখন দেখা গেল কি, যে তোমার যুদ্ধ বিগ্রহ যখন কমায় দেয়, তখন কয়েনেজের আর প্রয়োজন পড়ে না আর কি। আমার কথাটা বুঝতে পারছো? তখন থেকে আস্তে আস্তে আবার কয়েন মানে নাই হয়ে যেতে থাকলো, স্টেট উইক হওয়া শুরু করলো। যদি যুদ্ধ বিগ্রহ না করো, তাহলে তো স্টেট তোমার আস্তে আস্তে ভাঙন ধরবে, মানুষ তো ভয় পাওয়া কমে যাবে, বাইরের স্টেটগুলো তোমাকে অ্যাটাক করবে, নানা ধরনের ঝামেলা তৈরি হবে যদি তোমার শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা না থাকে। ওই যে কলিঙ্গের যুদ্ধের মাধ্যমে উনি যেই শক পেয়েছিলেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পরে ওনার এক ধরনের মানসিক তোমার চিন্তা আসলো যে না, উনি আর এইসব যুদ্ধ বিগ্রহ করবেন, একটা ওয়েলফেয়ার স্টেট করবে। কিন্তু ওয়েলফেয়ার স্টেট করতে গিয়ে যেটা প্রথমে হয়েছিল, আস্তে আস্তে যেহেতু কয়েনের আর প্রয়োজন ছিল না, কয়েনগুলো তোমার মার্কেট থেকে আউট হওয়া শুরু করলো আর কি। এর পাশাপাশি আরেকটা হিস্ট্রিতে যদি তুমি দেখো, এখানে যেহেতু তোমার বৌদ্ধ ধর্ম চালু হলো, তার বৌদ্ধ ধর্মের সাথে সবচেয়ে রিলেটেড কি জিনিস? মঠ। ইন্ডিয়ার কথায় আমি যদি বলি, মনাস্ট্রি বলে আর কি, বা বৌদ্ধ ধর্মের টেম্পল যেটা আর কি। টেম্পলটা না আবার মজার কাণ্ড করা শুরু করলো। টেম্পলগুলো আস্তে আস্তে তারা মোর পাওয়ারফুল হওয়া শুরু করলো। তুমি ইউরোপের ইতিহাস যদি পড়বা, যে একটা সময় কিন্তু তোমার চার্চগুলো ভেরি পাওয়ারফুল ছিল, যে 1200, 1300, 1400 সালের দিকে। ঠিক ওইরকমই আমাদের এইখানে একসময় মনাস্ট্রিগুলা ভেরি পাওয়ারফুল ছিল। তুমি এখনো দেখবে অনেকগুলো বড় বড় মঠ
ইন্ডিয়া, বাংলাদেশে বিভিন্ন জায়গায় জায়গায় রয়েছে অনেক উঁচা উঁচা। যদিও ওই জায়গায় এখন আর বৌদ্ধ ধর্মের কোনো মানে প্র্যাকটিশনার নাই, বাট এই মঠগুলো রয়েছে। মঠগুলো ছিল বলবো যে সবচেয়ে পৃথিবীর আদিমতম কর্পোরেশন। এরা কি করা শুরু করলো, যে যেহেতু তোমার ওই রকম যুদ্ধ বিগ্রহ ছিল না, অর্থনৈতিক ওই কানেকশনগুলো ছিল না একটার পর একটা, তখন তারা বিভিন্ন ধরনের যে মানুষের কাছ থেকে ডোনেশন পেত বা সিলভার রৌপ্য মুদ্রা পেত, এগুলা কি করতো, এগুলা তারা আবার ইনভেস্ট করতো, ইনভেস্ট করে আবার আর্ন করতো আর কি, লাইক মানে একদম ব্যবসা ব্যাংকের মতো কাজ করা শুরু করলো আর কি। যদিও তারা এই মনাস্ট্রিতে ইনভেস্টটা করলো, যেহেতু তাদের ওইখানে অনেক ভিক্ষু থাকে, অনেক ওয়ার্শিপার থাকে, প্রিস্ট থাকে, তাদেরকে খাওয়ানো পড়ানো, পাশাপাশি তাদের এই ইয়াগুলা তারা কি করা শুরু করলো, তোমার মনে করো যে বিরাট বুদ্ধের মূর্তি করবে, মূর্তি করার জন্য তো সিলভার লাগে। সিলভার কি করতো জানো, ওই যে মানুষজন যে তোমার বিভিন্ন কয়েন গিফট করতো না, এক গরুর গাড়ি কয়েন গিফট করে গেছে, এক ঘোড়ার গাড়ি কয়েন গিফট করছে, এগুলো সব গলায় ফেলতো, গলায় মানে বুদ্ধ বানায় ফেলতো একটা, অথবা বিরাট মন্দিরে একটা কাঁসা ঘন্টা বানায় ফেলতো আর কি। এগুলো তো কই থেকে আসতো, ওই যে জনগণ যে কয়েনগুলো দিত, কয়েনগুলো সে একসাথে করে গরম করে তোমার মনে করো যে মোটামুটি এরকম 2-3টা মূর্তি বানায় ফেলতো, অথবা তোমার ঘন্টা বানাইতো, অথবা বিভিন্ন ফার্নিচার বানায় ফেলতো ওই মনাস্ট্রির জন্য আর কি। তো সব দিক দিয়ে কিন্তু কয়েনের শর্টেজ হয়ে গেল আর কি, ঠিক আছে। একই কাহিনী ঘটেছে চায়নাতেও আর কি। চায়নাতে যখন হ্যান ডাইনেস্টির এই সময় বা পরবর্তী সময়ে যখন তোমার একই বুদ্ধ ধর্মের ব্যাপক প্রসার হলো, তখন আস্তে আস্তে কিন্তু তোমার মুদ্রাগুলা একদমই নাই হয়ে যাচ্ছিল আর কি। তখন রাজারা কি করলো জানো, তোমার ডাইরেক্টলি মনাস্ট্রির বিরুদ্ধে অ্যাটাক শুরু করলো। ওই সময় প্রায় 4000 তোমার প্রায় আজকে থেকে তোমার 1700-1800 বছর আগে চায়নাতে তোমার 3-4 হাজার মনাস্ট্রি ভেঙে দিছে আর কি রাজা। যে কারণ দেখতেছে যে এই মনাস্ট্রির কারণে সব লোকজন এখানে কয়েন দিয়ে আসে, আর মনাস্ট্রি করে এগুলোরে তোমার মূর্তি বানায় ফেলে, অথবা ফার্নিচার বানায়, অথবা ওয়াল দেয়, ফ্লোর করে, এটা করে সেটা করে। কারণ মনাস্ট্রির তো আর কোনো মাইন্ড নাই, ও যেটা দান হিসেবে পয়সা হিসেবে পায়, পয়সাগুলো সে মানে গালায় ফেলে আর কি, তার মহাযন্ত্রণা। যার কারণে তোমার ধর্মের এই একটা ইমপ্লিকেশন শুরু হলো। আবার অন্য দিক দিয়ে চিন্তা করলে যে এই যে ধর্মগুলো আসলো, তোমার কি কি ধর্ম আসলো, একটা হচ্ছে কনফুসিয়ানিজম ধর্ম, যদি না বলে এটা ফিলসফি, যদি কনফুসিয়ানিজম বা লাওৎসে, এটা কি, যে এটা হচ্ছে যে একটা হারমোনি ইন দ্য সোসাইটি, যে একটা হায়ারার্কি থাকবে, মানুষ মানুষকে সম্মান করবে, মানুষ মানুষকে কষ্ট দেবে না, এরকম সুন্দর সুন্দর ফিলসফি নিয়ে কনফুসিয়ার বিভিন্ন প্রিচিং শুরু করলো। এদিক দিয়ে বুদ্ধের তো আমরা জানি নির্বাণা বা তোমার মুক্তি, অথবা যে কোনো ধরনের বস্তুতান্ত্রিক জিনিস থেকে ডিটাচ করাই হচ্ছে তোমার বুদ্ধের একটা প্রিচিং, তাই তো। আবার একই ধরনের প্রিচিং যদি তুমি দেখো ওই সময়ে জুডাইজম বা ওই সময় তো তোমার ক্রিশ্চিয়ানিটি অতটা ফ্লারিশ করে নাই, ক্রিশ্চিয়ানিটি তো আসেই নাই, কারণ ক্রিশ্চিয়ানিটি তো তোমার শুরু হয়েছে 2000 মানে আজকে থেকে 2000 বছর আগে শুরু হওয়ার কথা, এটা মেইনলি ফ্লারিশ করছে আরো 300 বছর পরে, 200-300 বছর পরে। কিন্তু তার আগে ছিল সেমেটিক যে রিলিজন তিনটা, আব্রাহামিক রিলিজন যে তিনটা রয়েছে, এই তিনটার মধ্যে জুডাইজম বা যেটা আমরা বলি ইহুদি ধর্ম, ইহুদি ধর্মটা ওরাও আবার রিফর্ম করা শুরু করলো। তারা বিভিন্ন ধরনের অত্যাচার, তারপরে তোমার সুদ বা সুদী ব্যবস্থা, এই বিষয়গুলোর উপর তারা খুবই হতাশ ছিল, এবং সমাজে যখন এত বেশি যুদ্ধ বিগ্রহ খুনাখুনি হানাহানি হয়, তখন কিন্তু ধর্মগুলোর একটা প্রয়োজনীয়তা চলে আসে। প্রত্যেকটা ধর্মই সুন্দর সুন্দর প্রিচিং করা শুরু করলো, এবং এই তোমার অত্যধিক রাষ্ট্রগুলোর অ্যাগ্রেসিভ ওয়ারফেয়ারের কাউন্টার ব্যালেন্স হিসেবে ইতিহাসের ওই অংশে কিন্তু তোমার ধর্মের এই সুন্দর সুন্দর বাণীগুলো আমাদের মাঝে এসে পৌঁছানো শুরু করে আর কি। এবং এই বাণীগুলো এসে কিন্তু তোমার অনেকটাই ওই যে স্টেট যেইভাবে তোমার এগ্রেসিভলি তোমার স্টেট কয়েন এবং স্লেভ নিয়ে যেভাবে আগাচ্ছিল, সেটা আস্তে আস্তে একটা ভাটা পড়ে আর কি। ভাটা পড়ে এসে তোমার মনে করো যে পরবর্তীতে যেটা আসে মিডল এজেস। মিডল এজটা আজকে থেকে আমরা কত সাল ধরি, মিডল এজ আজকে থেকে ধরো তোমার 1400 বছর আগে থেকে শুরু করে ধরো 600 BC থেকে শুরু করে আমাদের এই যে 1500 সাল পর্যন্ত আর কি। এইখানের যে ইতিহাস, যে ধর্মগুলো কেন আসলো ওই সময়ে, যে 3-4টা মেজর রিলিজন, জুডাইজমকে আমরা যদি বলি সেমেটিক বা এব্রাহামিক রিলিজন বলি, পাশাপাশি গ্রিসের দিকে আসলো তোমার গ্রিসের দিকেও তোমার এই রিলিজিয়াস প্রিচিংগুলো তাদের মতো করে ছিল। তোমার বিভিন্ন ধরনের রিলিজিয়াসের অ্যান্টি প্রিচিং হিসেবে তোমার পিথাগোরাস বা সক্রেটিস, অ্যারিস্টটল এবং প্ল্যাটোদের থিওলজিগুলা বা তোমার থিওরিগুলো আসা শুরু করলো। এদিক দিয়ে তোমার ইন্ডিয়াতে তুমি যদি দেখো যে বেদের কিন্তু তোমার একটা, আমরা এর আগে যেগুলো পড়তাম এগুলোর একটা আপডেট ভার্সন শুরু হয়ে গেল আজকে থেকে আর কি। তোমার আজকে থেকে 2300-2400 বছর আগে। ঠিক একইভাবে
সেমেটিক রিলিজন যেই জায়গায় ছিল, সেমেটিক রিলিজন মানে তো বুঝি ৩টা রিলিজন আমরা জানি। একটা হচ্ছে জুডাইজম, আরেকটা হচ্ছে ক্রিশ্চিয়ানিটি এবং আরেকটা হচ্ছে আমাদের ইসলাম ধর্ম। এখন ২০০০ বছর আগে তো আর ক্রিশ্চিয়ানিটি ছিল না, মুসলমান ধর্ম ছিল না। সেমেটিক রিলিজন একমাত্র ছিল জুডাইজম, যদি ওই অর্থে বলো। এর বাইরে তোমার ছিল তোমার জোরোয়াস্ট্রিয়ানিজম ছিল পারস্যতে। তো তাদের সবগুলোর রিলিজন ওই সময় ফ্লারিশ করে, মানে বেসিক। তুমি যদি বলো যে কিছু ডেভিয়েশন তো জুডাইজম থেকে তো ক্রিশ্চিয়ানিটি আসছে, বা আমরা যেটা আমাদের ধর্মের একদম গ্রামাটিক্যাল রুল অনুযায়ী যে মুসা নবীর ধর্ম হচ্ছে তোমার ইহুদি ধর্ম, পরবর্তীতে ঈসা নবীর ধর্ম, ঈসা আলাইহিস সালামের ধর্ম হচ্ছে তোমার খ্রিস্টান ধর্ম, আর আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম হচ্ছে মুসলমান ধর্ম বা ইসলাম ধর্ম। এইটা আমরা সেমেটিক রিলিজন হিসেবে জানি, অথবা আব্রাহামের ধর্ম বা ইব্রাহিমের ধর্মের হিসেবে জানি, আব্রাহামিক রিলিজন হিসেবে জানি, ৩টা। তো এই সবগুলোই কিন্তু ওই সময়ে তোমার যখন রাষ্ট্রগুলো এত বেশি অ্যাগ্রেসিভ ছিল, এত বেশি মানুষ খুন করা শুরু করলো তাদের রাষ্ট্রকে টিকায় রাখার জন্য, রাষ্ট্রকে বৃদ্ধি করার জন্য, তখন মানুষের তো একটা শান্তির দরকার ছিল যে না, এত টাকা পয়সার দরকার নাই, আমার দিন শেষে আমাকে পরকালে যেতে হবে, দিন শেষে আমাকে আবার মনে করো যে পুনর্জন্ম গ্রহণ করতে হবে, দিন শেষে আমাকে শান্তি খুঁজতে হবে। পৃথিবীর এইসব ম্যাটেরিয়ালিস্টিক চাওয়া পাওয়ার সাথে প্রকৃত শান্তির কোনো সম্পর্ক নাই। এগুলোই তো কনফুসিয়ানিজম বলো, বুদ্ধিজম বলো, একই তো, কাছাকাছি তো প্রিচিং। এই প্রিচিংগুলো কিন্তু এই তোমার কয়েন বা মুদ্রার কাউন্টার ব্যালেন্স হিসেবে এসছে। অর্থাৎ এই ডেট বা মুদ্রার সাথে তোমার কিন্তু এই ধর্মের একটা ভালো সম্পর্ক রয়েছে। এইটাই আমি তোমাকে বোঝানোর চেষ্টা করলাম। শুধু আমি জুডাইজমের কথা বুঝি না, এইটাকে তুমি যদি জোরাস্ট্রিয়ানিজমও বলো তাহলে একটু রিলেট করতে পারবা। পাশাপাশি তোমার ধর্ম হিসেবে না ধরো, শুধুমাত্র যদি থিওরি হিসেবে ধরো, পিথাগোরাস, অ্যারিস্টটল, সক্রেটিস, প্ল্যাটো বা কন্টেম্পোরারি যে ব্যক্তিবর্গ ছিল তাদের যে প্রিচিংগুলো, এগুলোও তোমার ভেরি ইম্পর্টেন্ট। এবং পরবর্তীতে আমরা ইন্ডিয়াতে যদি দেখি, তোমার বেদের বা তোমার অন্য যেই ক্লাস সিস্টেমগুলো শুরু হলো, যেমন কেন ইন্ডিয়াতেও তো এত মারামারি, এত ঝামেলা শুরু হলো যখন তোমার কলিঙ্গর যুদ্ধ শেষ হলো, যখন স্টেটটা মোটামুটি উইক হয়ে গেল, তখন তোমার যেই আমাদের এখানে সনাতন যারা ছিল তাদের মধ্যে প্র্যাকটিসটা কি হবে, এটাও তো একটা কোশ্চেন আসে। তখন তারা, যেহেতু স্টেট ওইখানে তেমন একটা ইম্প্যাক্টফুল ছিল না, তখন তারা নিজেদের মতো করে একটা সিস্টেম দাঁড় করলো যে এটা কাস্ট সিস্টেম হবে। প্রপার কাস্ট সিস্টেম আজকে থেকে কিন্তু 2200-2300 বছর আগে শুরু হয়। এটা কিন্তু আজকে থেকে 3000-4000 বছর আগে ওইভাবে প্রপার কাস্ট সিস্টেম ছিল না। যখন স্টেট দুর্বল হয়ে গেলে কাস্ট সিস্টেমে কি প্রপার কাস্টে কে গেল, যে আপার কাস্টে গেল যারা তোমার ব্রাহ্মণ, তারপরে সেকেন্ড কাস্টে কি যারা মোটামুটি এর আগে যুদ্ধ বিগ্রহ করতো, যাদের জেনারেশন ছিল যুদ্ধ বিগ্রহের একটা অংশ ছিল, কিংবা তারা এখনো করতে চায়, তারা ছিল তোমার ক্ষত্রিয় বলে। পরবর্তীতে যারা ব্যবসা বাণিজ্য করবে এরা শূদ্র, এবং পরবর্তীতে বৈশ্য আর কি, বৈশ্য হচ্ছে লোয়ার কাস্ট। এই যে যা কিছুই আসে এগুলো কিন্তু ইজ এ কাইন্ড অফ কাউন্টার ব্যালেন্স অফ রাইজ অ্যান্ড ফল অফ কয়েন বা লোন বা ক্রেডিট, সবকিছুর একটা পর একটা কয়েনেজ আছে। মানে আমি যদি এক লাইনে এভাবে বলি, এটা ঠিক হবে কিনা যে ওই টাকার অরিজিনেশনটা আসছে ওই আপনার ফর পেইং দ্য সোলজার্স অর দ্য মার্সেনারিজ অর সোলজার্স আই এম হায়ারিং, and then from there to validate that I am bringing that into religion, and then creating a whole system where I keep everyone always under debt. এক্স্যাক্টলি। তো আমি আমার ব্যাখ্যাগুলো আবার পরের যে এর পরের যে এজটা আছে, পরের 1000 বছর নিয়ে আমি পরে তোমাকে আরেকটু বিস্তারিত বলবো। পাশাপাশি এখন তুমি আমাকে বলো, কারণ আসলে এত তো হিস্ট্রি আলোচনা করে লাভ নাই। যেটা আমার জানা দরকার বা আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে এই যে আমরা যে ডেট বা লোনের চিন্তাটা বা ক্রেডিটের কথা বলছি, এইটার আসলে প্রেজেন্ট বা ফিউচারটা কি, এটা তুমি বলো। আমি মাঝে মধ্যে সময় পেলে তোমাকে হিস্ট্রিটা একটু করে বলার চেষ্টা করবো। তুমি আমাকে বলো যে এটা আসলে ফিউচারটা কি, এটা আমাকে বলো যে এটা আসলে কোথায় যেতে পারে এবং আমাদের কি করা উচিত, এগুলো নিয়ে তুমি আমাকে একটু ভালো করে আইডিয়া দাও। ধন্যবাদ ভাই। মানে এই বই থেকে অনেক কিছু নতুন করে শেখার আমার একটা সুযোগ হয়েছে। এই বইয়ের মধ্যে আগে আমার যে আইডিয়াটা ছিল, I knew about Islamic history, I knew about Christian history a little bit, but I never knew about Indian history, about Chinese history, about other religion, and how that came and how that contributed to the current situation we have. So জাস্ট ওই কারেন্ট সিচুয়েশনে আসার জন্য আমি একটু পিছনের থেকে আসি। ধরেন 600 সালের দিকে মানে ইসলাম আসছে, বা নতুন করে মানে মোটামুটি একটা মানে মানুষের মধ্যে ধর্ম চলে আসছে, মানে ইসলামও চলে আসছে, মানে লাস্ট মেজর ধর্ম যেটা বলে 500 মানে ইসলাম, ওইটা ওই 600 সালের দিকে আসলো। সো ওই সময়টার দিকে আপনি দেখেন যে প্রাচীন যে বিশ্ব, ওইটা কি আস্তে আস্তে ধ্বংস হচ্ছিল। এই কারণে তো ইসলাম আসছে, যে আহিলিয়ামে জাহিলিয়া, মানে যুগ এতই খারাপ ছিল যে মানুষের মধ্যে কোনো সিস্টেম ছিল না, রুলস ছিল না, মানে ইন্টারেস্টের জন্য খুন হইতো। যে ওই যে গ্রেট চাইনিজ হান ডাইনাস্টি ক্রাম্বল করলো। তারপর যে এই যে ওল্ড সিস্টেম যেটা ছিল, এই ইসলাম আসার আগের যে সিস্টেম, যেখানে এম্পারাররা
কি করবে যে লুট করে যে স্বর্ণ নিয়ে আসতেছে সেটা দিয়ে কয়েন তৈরি করে মার্সেনারিজদেরকে দেয়। সেই মার্সেনারিজরা আরও বেশি গোল্ড মানে নিয়ে আসে, লুট করে নিয়ে আসার পরে তারা আবার সেটাকে মিন করে। সো এই যে একটা সিস্টেম ছিল, সেটা ওই ধর্মগুলোর আসার সাথে সাথে আপনি যেটা বললেন, এগুলো আস্তে আস্তে মানে ব্যানিশ হতে থাকলো আর কি। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে এই ভাঙচুর, মারামারি এগুলোর মাঝখানে এই যে রিলিজিয়ানটা, আমি এটার উপরে একটু বেশি ফোকাস করতে চাই, বিকজ আমরা এখনো এই মানে মেজরিটি অফ আওয়ার ওয়ার্ল্ড এই রিলিজিয়ানের মাধ্যমে ইনফ্লুয়েন্সড। ওই সময় যখন মানুষ যুদ্ধ করতেছে ওই ওয়েস্টার্ন সোসাইটিতে, যখন হচ্ছে তারা ওই চাইনিজ সোসাইটিতে তারা মারামারি করতেছে একজন আরেকজনের সাথে, আপনার হচ্ছে এই ইন্ডিয়ান, এই চাইনিজ, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট একটা নতুন রকমের সিস্টেম চলে আসতেছে। ওখানে আগে কিং যারা ওয়ারিয়ার তারা ছিল কিং, বাট এখানের মধ্যে কন্ট্রোলটা চলে আসতেছিল রিলিজিয়াস অথরিটির কাছে, ওয়ারিয়ারদের কাছে না। মার্কেট কিভাবে কাজ করবে, মানি কিভাবে কাজ করবে, সেটা ডিসাইড করবে হচ্ছে রিলিজিয়াস অথরিটি। আমরা ওই এক্সাম্পল হিসেবে যদি আমরা ধরেন ইন্ডিয়াতে যাই, মনাস্টারি ব্যাংকার্স যারা ওখান থেকে, ওই কনসেপ্টটা যেখান থেকে আসছে যে ইন মেডিয়েবল ইন্ডিয়া যেখানে সব কিছু অন্য সাইডে মানে ধ্বংস হচ্ছে, এই বুদ্ধিস্ট যে মনাস্টারিস ছিল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, ওখানে একটা নতুন ঘটনা ঘটতেছে। যেমন ফর এক্সাম্পল যে আপনি যদি 450 সালের দিকে এই গ্রেট মনাস্টারি অফ সানসি, ওখানে একটা মহিলার কথা বলা হয়েছিল হিস্ট্রিতে, তার নাম ছিল হচ্ছে হারিশ ভামিনী। সো ওই হারিশ ভামিনী এই মহিলা ওই সময়ে একটা মহিলা হয়ে সে যে একটা বিজনেস তৈরি করছিল, সেটা হচ্ছে এরকম, মানে সে কি করছে, একটা মনাস্টারিকে 12 গোল্ড কয়েন ধার দিছে। ধার দেয় না, অ্যাকচুয়ালি দিছে হচ্ছে ডোনেশন। সো সে বলছে এটা একটা ডোনেশন, কিন্তু আন্ডারনিথ দ্য কন্ট্রাক্ট হারিশ ভামিনী যেটা করছে সেটা হচ্ছে যে তার সাথে একটা চিরন্তন চুক্তি, পারপেচুয়াল এন্ডাউমেন্ট যেটা ইংলিশে যদি বলি, তার সাথে এই চিরন্তন চুক্তি করে। সেটা কি, এই তার যে 12 কয়েন সেটা প্রতি বছর তাকে 15% ইন্টারেস্ট দিবে। সো 12 কয়েনের 15% ইন্টারেস্টে আপনি এই যে ইন্টারেস্টটা পাওয়া যাবে, সেই ইন্টারেস্টটার কিছু অংশ যাবে মাংসদেরকে খাওয়ানোর জন্য, আর কিছু অংশ যাবে ওই মানে বুদ্ধিজমের মধ্যে যেই লাইটগুলো ছিল, ল্যাম্প ছিল, ওগুলোকে জ্বালানোর জন্য। কিন্তু প্রিন্সিপাল কখনো টাচ করা হবে না। সো তার যে কন্ট্রিবিউশনটা সেটা কি হলো, সারা জীবনের জন্য কন্ট্রিবিউশন হয়ে গেল। মানে একটা সুন্দর সিস্টেম যেখানে ইউ ক্যান হ্যাভ পারপেচুয়াল ডেট পেমেন্ট, এবং হচ্ছে মানে সিস্টেমটা এত সুন্দরভাবে তৈরি করছে যে ওই সময় এটা খুবই একটা জিনিয়াস। মানে আমার কাছে যেটা মনে হলো, পড়ার পর আমার কাছে মনে হচ্ছে যে আমরা কি এখন ইন্টেলিজেন্ট মানুষ, মানে অলরেডি যথেষ্ট পরিমাণ ইন্টেলিজেন্ট ছিল আগে। সো তারা ওয়ার্ল্ডের প্রথম ফাইন্যান্স কর্পোরেশন হয়ে যায়। তাদের থাউজেন্ডস অফ মানে ওয়ার্কার ছিল এই মনাস্টারির মধ্যে, তাদের ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সেস ছিল। এই কারণে আপনি যদি কম্বোডিয়াতে দেখেন এত বড় বড় মন্দির, আপনি যদি ইন্ডিয়াতে দেখেন তাদের একটা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ছিল, যেখানে তারা হচ্ছে এই মানে বিশাল রকমের ট্রেজারি রাখতে পারত, এবং তারা এমন পরিমাণে সাকসেসফুল ছিল, তারা ওইটা টাকা দিয়ে রুলার ইউজ করতে পারতো, রুলারদেরকে দিয়ে যুদ্ধ করাইতে পারতো, যুদ্ধ করা লুট করে তারা যে গোল্ড আনতো, ওই গোল্ডও তো গডই ছিল, গডের গোল্ড, ওইটারে তারা মিন করতো। মানে মনাস্টারি গডেরে ধ্বংস করে, লিটারালি গডেরে ধ্বংস করে গডেরে প্রোটেক্ট করতেছিল। দেন হচ্ছে আপনার মানে ইন দ্য ওই সময় আবার যেটা হচ্ছে যে ভিলেজের দিকে একটা নতুন সিস্টেম, সেটা হচ্ছে যে আপনার কাস্ট সিস্টেম আসতেছিল। মানুষ মনে করে যে কাস্ট সিস্টেম আসছে এনশায়েন্ট সেই রাম থেকে, মানে পুরা মানে অরিজিন থেকে। অ্যাকচুয়ালি দ্যাটস নট রাইট। অ্যাকচুয়ালি কাস্টিং সিস্টেমের একটা মারাত্মক এক্সাম্পল এই বইয়ের মধ্যে আছে এরকম, যে ব্রাহ্মণরা লোন নিতে পারতো মাত্র 24% ইন্টারেস্ট রেটে, কিন্তু শূদ্ররা লোন নিতে গেলে তাদেরকে 60% লোন মানে ইন্টারেস্ট দিতে হবে, এবং তারা যদি লোন পে করতে না পারতো তারা হয়ে যেত ডেট পিয়ন। ডেট পিয়ন মানে হচ্ছে তাদেরকে সারা জীবন এই কাজ করে যেতে হবে। নট অনলি দ্যাট, তারা কত বছর ধরে কাজ করবে, এবং তারা মরে গেলে তাদের কত জেনারেশন কাজ করবে ওইটাও রেগুলেটেড, যে 3 জেনারেশন পরে তোমার ফ্যামিলি ফ্রি হবে এই ডেট থেকে। সো ইন্ডিয়াতে যে একটা ডেটের যে মানুষের মধ্যে যে গিভেন একটা আইডিয়া দেওয়া, যে লাইফ 3-4 জেনারেশন পর্যন্ত ইউ ক্যান পে আপ ইউর ডেট। তারপরে আপনার ইন্ডিয়া যদি আমি মানে পার হয়ে আরেকটু সামনের দিকে আসি, চায়নাতে
China even did something more dangerous, more Chinese, I would say. They developed the most psychologically sophisticated debt system in history. মানে এটাকে বলে ইনফিনিট ডেট আর কি। তারা একটা আইডিয়া, প্রত্যেকটা মানুষকে একটা আইডিয়া দিল কি কার্মিক ডেট। কার্মিক ডেট হচ্ছে লাইক এভরিথিং দ্যাট ইউ ডু is going to harm you in your next life. Like every action that harmed another being, and in a world where you needed to eat, fam, or trade, there was everything created more debt. মানে আপনি ওই যে জন্মের মধ্যে আপনি ছিলেন, সেই জন্মের মধ্যেই আপনার যে ডেট হবে সেটা আপনি পরের জন্মেও নিয়ে যাবেন আর কি। এই টাইপের একটা আইডিয়া, ইনফিনিট চলতে থাকবে। মজার ব্যাপারটা হচ্ছে এই পুরো ইনফিনিট ডেটটাকে আপনি পে করে দিতে পারবেন যদি মোনাস্টারিতে কিছু ডোনেশন দেন। আচ্ছা আচ্ছা। এখানের মধ্যে একটা সুন্দর মানে একটা ঘটনা আছে ওখানে। একটা মানে গরিব মানুষ, সে 1000 কয়েন ধার করছিল আর কি একটা রিচ মানুষের কাছে ওই 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 টাইম পিরিয়ডে। তো ওই রিচ মানুষ কি করছে, তো এই গরিব মানুষের টাকা দিতে পারবে না, তো এই কারণে রিচ মানুষ এগ্রি করছে যে সে মানে তার জাস্ট 1 কয়েন পার ডে ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, অ্যান্ড মানে রিচ মান তার হচ্ছে ডেট মাফ করে দিবে। আপনি বুঝছেন ভাই? আমি আপনার কাছ থেকে 1500 কয়েন আপনি আমার কাছ থেকে পান, এই কারণে আমি আসছি ভাই, আমি তো দিতে পারবো না। আপনি এখানে আমার সাথে একটা চুক্তি করলেন, আমি আজকে থেকে প্রতিদিন আপনাকে 1 কয়েন করে, যতদিন বাঁচবে আমি 1 কয়েন করে আপনাকে দিতে থাকবো, আপনি আমার 1000 কয়েনের ডেট মাফ করে দেবেন। আর আমি খুশি তখন। সো এই যে মানে এই যে আইডিয়া, এগুলো এত সুন্দরভাবে চলছে যে মানে এগুলো অনেক বেশি, এবং মাঝে মধ্যে এমন হয়েছে যে মানে চাইনিজরা একটু বেশি এক্সট্রা চলে গেছে। যেমন ওখানে টেক্সটের মধ্যে পাওয়া গেছে যে এক মায়ের দুধ খাওয়ার জন্য কত টাকার ডেট হয়েছে আপনার, সেটা তারা রেগুলেট করতে পারতো ওই সময় টেক্সটে পাওয়া গেছে। ইনফ্যাক্ট ওইটাও বলা ছিল যে ইফ ইউ কাট ইউর ওন ফ্লেশ টু অফার হার 3 times a day for 4 billion years, you couldn't repay the milk debt. But if you donate to the treasury, that debt vanish instantly. এবার বুঝছেন, মানে আপনি মায়ের দুধের ঋণ মায়ের কাছে শোধ করতে পারবেন না, কিন্তু আপনি যদি তাদেরকে টাকা দিয়ে দেন কিছু, শেষ না। সো এই ক্রাইম এত বেশি বাড়তেছিল, এই চাইনিজ গভর্নমেন্টকে এই মোনাস্টারি ভাঙতে হইতো। এই যে 845 সালে তারা প্রায় 4600 মোনাস্টারিকে ধ্বংস করে। তারপরে হচ্ছে তারা হচ্ছে ওই 4000 মোনাস্টারি থেকে প্রায় 2,60,000 মংকে নর্মাল লাইফে পাঠায়। তারপর হচ্ছে তারা 1,50,000 মানে যে মানে টেম্পলের যে সার্ভ ছিল তাদেরকে মুক্তি দেয়। এই যে এই গোল্ড, এগুলো পরে জনগণের জন্য ইউজ করে। আপনি যদি তার পরবর্তী লাইফে আসেন আমাদের ইসলাম। This is really, I'm happy that I'm explaining this and you will understand why. মানে এই যে এত খারাপ, মানে প্রথমে ছিল ইন্ডিয়া মোনাস্টারি, দেন হচ্ছে বুদ্ধিস্ট, ইসলামের যে আইডিয়াটা ছিল তারা হচ্ছে মানে আমরা যেটা মানে আমি হিস্ট্রি বা এই বইয়ের মধ্যে যেভাবে আছে, আমি যদি ওই পার্সপেক্টিভ থেকে বলতেছি, ইসলাম ইজ দ্য ফার্স্ট রিলিজিয়ন যেটা ব্যবসাকে সবচেয়ে হাইয়েস্ট মর্যাদা দিয়েছে। কারণ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ অলসো অ্যান ব্যবসায়ী। যদি ইসলামিক হিস্ট্রি দেখেন, আপনি যদি সিনবাদের গল্প দেখেন, তাদের কাজ কি যে সারা জীবন তারা কাজ করবে, একটা সময় গিয়ে তারা আনলিমিটেড আনন্দ করবে। এবং মানে মানে আপনি যদি সিন্দাবাদ, অ্যারাবিয়ান নাইটস, দ্যাটস দেয়ার আইডিয়া দ্যাট আই এম গোনা হ্যাভ ফান অল মাই লাইফ। কিন্তু আপনি যদি আবার ওয়েস্টার্ন সিভিলাইজেশন একটু ডিফারেন্ট, বাট ইসলামের আইডিয়া হচ্ছে এরকম যে ব্যবসায়ীরা ব্যবসা করবে। এবং ইসলামে কেন এই জিনিসটাকে করা হয় যে ব্যবসার মাধ্যমেই আপনি কোনো একটা প্রসেসের ভ্যালু ক্রিয়েট করতে পারেন। ধরেন কোনো একটা প্রোডাকশন প্রসেস, কোনো ইনপুট অ্যান্ড আউটপুট, ওগুলোর মাধ্যমে কোনো মানে ইনপুটকে ইউজ করে একটা ভালো আউটপুট তৈরি করে ভ্যালু তৈরি করে, এটা একমাত্র ব্যবসায়ীরা করে। এবং এই কারণে মানে এই যে একটা ক্রিয়েশন ক্যাপাসিটি, দিস ইজ সামথিং রিয়েলি হাইলি অ্যাপ্রিসিয়েটেড ইন ইসলাম, অ্যান্ড দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। এই কারণে যেটা হয়েছে, ইসলাম সুদ বন্ধ, কারণ ওই সময় যত ক্রাইম হইতো সেটা সুদের কারণেই হইতো। ইসলামে মানে আমরা হিন্দু ধর্মে দেখছি, বুদ্ধ ধর্মে দেখছি, খ্রিস্টিয়ানিটিতে দেখছি, হয়তো কি জাস্ট ইন্টারেস্ট পে করতে হবে, যেটাই আপনি লোন নেবেন বা ডেট করবেন। ইসলাম কি করলো না, কোনো ইন্টারেস্ট নাই। ইনস্টেড অফ ইন্টারেস্ট, ইসলামিক সোসাইটিতে মানুষ যেভাবে চলতো সেটা হচ্ছে অনারের মাধ্যমে। মানে আপনার সাথে আমি ব্যবসা করব, আপনাকে আমি লোন দিব, অ্যান্ড দেন উই উইল কাম ইন টু এ পার্টনারশিপ। এবং আপনার ওই রেপুটেশনটা সুন্দর হইতে হবে, ভালো হইতে হবে। ওই রেপুটেশনকে প্রোটেক্ট করার জন্য মানুষ অটোমেটিক্যালি ভালো হইতো। সো দিস ইজ দ্য ফার্স্ট রিলিজিয়ন অ্যাকচুয়ালি kept money separate from honor, like honor had value.
সো দ্যাট ইজ রিয়েলি রিয়েলি সিগনিফিকেন্স, আমি এই বইটা থেকে শিখছি এবং আমার কাছে হিস্টোরিক্যাল ফ্যাক্টস আছে। তারপরে হচ্ছে আপনার এখানের মধ্যে তারা মানে ইসলামিক সিস্টেমের মধ্যে যেটা হচ্ছে একেবারে ইন্টারেস্ট টোটালি বন্ধ। তারপরে হচ্ছে মানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট সফিস্টিকেটেড ক্রেডিট সিস্টেম, যেখানে আপনি ইন্টারেস্ট নাই, কোনো লোন নাই। কি হয়? পার্টনারশিপ। আপনারা পার্টনারশিপ করবেন, কোনো ফিক্সড রিটার্ন নাই। আপনারা যে প্রফিটটা হবে সেই প্রফিটটা নেবেন, যে রিস্কটা থাকবে সেই রিস্কটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করবেন। ওই পুলিশ মানে থাকার চেয়ে যে জিনিসটা এখানে কন্ট্রোল হিসেবে কাজ করছে সেটা হচ্ছে যে অনার অ্যান্ড রেপুটেশন। কারণ সে যদি ওই ব্যবসাটা খারাপ করে, তার ব্যবসা, তার অনার, তার রেপুটেশন এই জায়গার মধ্যে রিস্কে থাকতো। কিন্তু আবার এটাতে একটা সমস্যা হয়েছে। সমস্যাটা হচ্ছে ধরেন আমাদের সিটি অফ বসরাতে 1000 সালে একটা ঘটনা ঘটছে 1080-তে। সেটা হচ্ছে ওই সময় যে অনারের যে একটা ইস্যু চলে আসছে যে সবাই অনারে কাজ করতে পারে। সো সে কী করতো, ওই সময় মানুষ যারা বিজনেসম্যান ছিল তারা খালি চেক দিয়ে দিত, লিখে সাইন করে দিয়ে দিলাম যে তোমার এইটা হচ্ছে 100 টাকা, তুমি ওখানে গিয়ে বলো তোমাকে 100 টাকার গুডস দিয়ে দিবে। তো ওই যে অনারের রেপুটেশনের সিস্টেমে কি হইলো, মানুষ অ্যাডভান্টেজ নেওয়া শুরু করলো। যেমন ফর এক্সাম্পল একজন লোক, একটা কবি ছিল, সে গিয়ে এক রিচ লোকের কাছে গিয়ে গান গাইলো। রিচ লোক তাকে একটা চেক দিয়ে বললো, যাও তুমি এই ব্যাংক থেকে এত টাকা নিয়ে নাও। তো ব্যাংকে যখন সে গেল, সে বললো যে না, তোমার 10 টাকা কম নিতে হবে, মানে তোমার 10% কম নিতে হবে। তুমি যদি 10% কম না নাও তাহলে আমাকে আজকে গান গাইতে হবে। মানে তখন ব্যাংকাররাও তার এতে গান গাওয়াবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আবার অন্য আরেকজন পয়েট কি করলো, সে রিচ মানুষকে গান গাইলেও সে তার অনারের চেক পাইলো, সে ব্যাংকে গেল, তখন চেকটা বাউন্স করলো। সো তখন ওই ট্রাস্ট ফ্যাক্টরটা কমে গেল। মানুষ তখন কি ওই একটা ফেক রেপুটেশন, একটা ফেক ট্রাস্টটাকে অনেক হাই ভ্যালুতে নিয়ে গেল আর কি। সো এই যে একটা ওভারঅল সিস্টেম মানে ইসলামের মধ্যে, মানে মানুষ যদি ট্রাস্টটাকে বজায় রাখতো, মানুষ যদি ওই চিটিংটা না করতো, দ্যাট ওয়াজ আই থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট পারফেক্ট সিস্টেম। আই এম বিং বায়াস, বাট আই হ্যাভ সিন দিস ইজ বেটার দেন এনিথিং এলস। না, তুমি বাস না, তুমি ইউর প্রপারলি রাইট, বাট মানে ইফ ইউ গো বাই দ্য রিলিজিয়াস স্ক্রিপচার, বোথ আদার Semitic religion like Christianity and the Judaism, ওদের যদি অরিজিনাল যে স্ক্রিপচারগুলো রয়েছে, তুমি এটাকে কি বলে ওল্ড টেস্টামেন্ট এন্ড নিউ টেস্টামেন্ট, তালমুদ এন্ড তোরা, এই যে স্ক্রিপচারগুলো রয়েছে, এখানে তুমি প্রপারলি দেখলে এখানেও কিন্তু তোমার ইউজুয়ারিকে প্রহিবিট করা হয়েছে বা ডিসকারেজ করা হয়েছে, যদি তুমি এক্স্যাক্টলি ইউ গো বাই দ্য স্ক্রিপচার। কিন্তু হয় কি, হ্যাঁ, প্র্যাকটিস, এখন আমি মুসলমানিত্ব তো সব কিছু প্র্যাকটিস করি না, হয়তো প্র্যাকটিসটা বিভিন্ন জায়গায় গিয়ে ভেরিয়েশন হয়েছে, বাট ইন দ্য Semitic religion I did never find that usually was encouraged anywhere. এবং ইয়েস, এই জায়গায় আসতেছি আমি, এই জায়গায় আসতেছি ভাই। এই যে ধরেন এই যে পিপল অফ সিস্টেম ট্রাস্ট ছিল ইন্ডিয়ান ওশানে, যে এই যে গ্রেট পোর্ট অফ মালাক্কাতে আপনার মানুষ মিলিয়ন্স অফ ডলার ডিল করে ফেলতো জাস্ট হ্যান্ডশেকেই। সো এই যে নো কন্ট্রাক্ট, নো পুলিশ, জাস্ট অনার এন্ড রেপুটেশন, বাট দ্যাট সিস্টেম ডিডন্ট ওয়ার্ক বিকজ পিপল আর ব্যাড। তারপরেই আসতেছে যে আপনি তখন ইসলামকে দেখে দেখে ক্রিশ্চিয়ানিটিতে আপনার কথা অনুযায়ী জুডিয়াজিমে সব জায়গায় ইন্টারেস্ট বন্ধ। হ্যাঁ, কাইন্ড অফ একেবারে, হ্যাঁ, মানে ওই কি ছিল, কিন্তু কি এই যে 1250 সালের দিকে ভাই এসে, মানে এই যে 1200-1100 সালের দিকে এসে, তখন এই মানে ইউরোপিয়ানরা যেটা কি করলো, তারা হচ্ছে মানে নর্মালি ইউরোপিয়ান হিস্ট্রি অনুযায়ী ইউরোপিয়ানরা কখনোই তাদের কমার্সকে ওয়ারফেয়ার থেকে আলাদা করতে পারে না। তাদের কমার্স এবং ওয়ারফেয়ার সবসময় একসাথে ছিল, যে আমি ব্যবসা করবো, মারার পরে তার মানে যদি ব্যবসা করতে না পারে খুন করে নিয়ে আসবো, ওই টাইপের আইডিয়া ছিল আর কি। কিন্তু ক্যাথলিক চার্চ প্রথমে ওইগুলোকে বন্ধ করার জন্য সকল ইন্টারেস্ট বন্ধ করছে, কিন্তু আস্তে আস্তে কি করছে, এগুলোকে একটু রিল্যাক্স করে দিচ্ছে আর কি। একটু ধরেন ওয়ার্ক অ্যারাউন্ড বাইর করছে, যেমন একটা নাইট টেম্পলার ওয়ারিয়ার মংস ছিল, যে ইউরোপস ফার্স্ট ইন্টারন্যাশনাল ব্যাংকার্স। তারা ইসলামিক ফাইন্যান্সিয়াল টেকনিকটাকে ইউজ করে মানে ফান্ড করতো ক্রুসেডারদেরকে, মানে আইডিয়া ইসলাম থেকে নিয়ে এসে যে আমি হচ্ছে ব্যবসায় করতেছি আমি। তারপরে ইটালিয়ান সিটি স্টেটস লাইক ভ্যানিস, জেনোয়া, তারা হচ্ছে ধরেন মার্চেন্ট এম্পায়ার্স, যেটা হচ্ছে ট্রেড এবং কনকোয়েস্টের কম্বিনেশনে তৈরি করছে আর কি, যে আমি যাচ্ছি ব্যবসা করতেছি, না পারলে খুন করে নিয়ে আসি, এই আমার ট্রেড, এই আমার হচ্ছে ব্যবসা। মোর ইম্পর্টেন্টলি এইটাকেই সবচেয়ে খারাপ হিসাবে যেটা মানে আসছে, সেটা হচ্ছে 1250 সালে এই যে ক্যাথলিক চার্চ, তারা যে এই ওয়ার্ক অ্যারাউন্ড করে ক্রুসেডার পাঠায় বিভিন্ন জায়গা থেকে লুট করে গোল্ড নিয়ে আসতো, এগুলোকে লিগালাইজ করার জন্য এই 1250 সালের দিকে পোপ ইনোসেন্ট IV ডিক্লেয়ার যে মনাস্টারি হচ্ছে এখন থেকে 50% কোম্পানির মতো। মানে আপনি তাকে একটা সত্তা দিয়ে দিলেন, সেটা হচ্ছে একটা
ইমর্টাল বিংস দ্যাট কুড ওন প্রপার্টি কন্ট্রাক্ট করতে পারতো। এবং মানে একটা ওরকম মিডিভেল স্কলার নোট করছে যে এই দিস কর্পোরেট এন্টিটিস ওয়ার লাইক অ্যাঞ্জেলস, ইনভিজিবল অ্যাঞ্জেলস, সো ইমর্টাল অ্যান্ড সামটাইমস ইভেন ইউবিকুইটাস। সো এই যে একটা আইডিয়া নিয়ে আসলো যে কোম্পানি ফরমেশন করে দিলাম আমি, এখন এই যে চার্চ এখন যে কোনো কিছু করতে পারবে মানুষ, মানে করতেছে, কিন্তু পোপ করতেছে হচ্ছে ওখানকার যে চার্চের যে মেইন হেড মানুষ, কিন্তু এখন কিছু বলা যাবে না কারণ চার্চ করছে, মানে একটা এন্টিটি দিয়ে দিল আর কি। মানে এই যে একটা মানে রিলিজিয়ানটা দেখলে যে এই ব্যাপারটা হয় যে আজকের যে সিস্টেমটা আপনি দেখেন, আজকের সিস্টেমে যে আপনি যদি প্রত্যেকটা সিস্টেম আমাদের কারেন্ট সিস্টেমটাকে কম্প্রাইজ করে, যেমন আজকে ইন্ডিয়ার যে মানে হায়ারার্কির যে ওইটা যে কাস্ট সিস্টেম ছিল, সেখানের মধ্যে সবাইকে এভরিওয়ান নিউ দেয়ার প্রাইস। চায়না যে রেগুলেশন তৈরি করছে, ক্রিয়েটেড রেগুলেশন যে কনস্ট্যান্ট গভর্নমেন্ট ইন্টারভেনশন টু প্রিভেন্ট অ্যাক্সেস। ইসলাম অনার তৈরি করছে যেটা মার্কেট সিস্টেম বেসড অন রেপুটেশন এন্ড ট্রাস্ট। ইউরোপ কর্পোরেশন। এই পিরিয়ডে কোনো ওই ধরনের শক্তিশালী কোনো কয়েনেজ বা মুদ্রা ব্যবস্থা ছিল না, এটা আমি তোমার বক্তব্যতে বুঝতে পারলাম। অর্থাৎ যেইটা তোমার আজকে থেকে 2700-2800 বছর আগে লিডিয়াতে বা বর্তমান তার্কিতে যেই মুদ্রাটা তোমার বাস্তব অর্থে যেটা হার্ড মানিটার যে কয়েনেজটা শুরু হয়েছিল, সেইটা প্রায় তোমার আজকে থেকে মোটামুটি তোমার কত বছর পর্যন্ত, মোটামুটি তোমার আজকে থেকে 1400-1500 বছর আগ পর্যন্ত মোটামুটি চালু ছিল। পরবর্তীতে যখন এই যে মিডল এজের যে তুমি গল্পগুলো দিচ্ছ, যেখানে ইসলামের একটা ফিলসফিক্যাল ডমিনেন্স আছে, সেখানে মানে রেপুটেশন এবং তোমার ট্রাস্ট বা ফেইথগুলো মুদ্রাকে মানে অনেকটাই ইয়ে করেছে, তাই তো? মুদ্রাকে মানে তোমার মানে আজকের জন্য ওখান থেকে যে লেসনটা আমি নিয়ে আসতে চাই, যেটাতে আজকে আমি মানে এই ওই পার্টটা যদি আমি কন্ট্রোল করে ফিউচারের দিকে যদি যেতে চাই, এই মিডিয়েবল স্টোরি ম্যাটার করে কারণ হচ্ছে এটা আমাদের কারেন্ট সিস্টেমটাকে দেখায় যে আমাদের ব্যাংক ক্রিয়েট মানি আউট অফ নাথিং, যেটা যে ব্যাংক অফ ইংল্যান্ড, আমি যে আর্টিকেলটা আপনি প্রথমে মেনশন করলেন সে আর্টিকেল বললাম ব্যাংক ক্রিয়েট আউট অফ নাথিং। তারপরে ডেট ইজ ক্রিয়েটেড মরাল অব্লিগেশন। তারপর হচ্ছে কর্পোরেশন হবে হচ্ছে কর্পোরেট মানুষের মতো কনসিডার করা হবে, এটা মানে কর্পোরেটকে সবসময় মানে চিন্তা করতে হবে যেটা আলাদা একটা এন্টিটি। এই যে একটা আইডিয়া, এগুলো প্রত্যেকটা ধর্ম করে আমাদের ভিতরে এমনভাবে তৈরি করে দিয়েছে সিস্টেমটা, উই কনসিডার ইট পার্ট অফ হিউম্যান সিভিলাইজেশন, লাইক দ্যার ইজ নো সেপারেশন অফ আস। সো ওই জিনিসটাই আমাদেরকে আর কি এখানের মধ্যে আমাদেরকে আপরুট করতে হবে যে আজকের যে সিস্টেমটা, দিস ইজ নট ইটার্নাল, লাইক দিস ইজ নট এনিথিং divine. This is nothing made by God. This is nothing made by something unnatural. This is made by us, and it is our responsibility to be aware and change the system from now. That's the message. নাইস, এটা আমি খুবই ভালো একটা এক্সপ্লেনেশন পেলাম। এবং তোমার যে বক্তব্যটা পেলাম, আমি প্রথমে যে সাইকেলটা বলছিলাম, প্রথমে যে আজকে থেকে 2500 থেকে 5000 বছর পর্যন্ত দেয়ার ওয়াজ নো কয়েনেজ অ্যাকচুয়ালি, তখন কোনো মুদ্রা ছিল না। পরবর্তীতে আজকের থেকে 2600 বছর আগের থেকে আজকে থেকে প্রায় 1400 বছর আগ পর্যন্ত তোমার কয়েনেজ আবার ফিরে আসে, জাস্ট বিকজ অফ ওয়ারফেয়ার এবং তোমার স্টেটগুলার স্ট্রং রোলের কারণে, যেখানে তাদেরকে মার্সেনারিদের পে করতে হয়। এবং পরবর্তীতে তুমি যেটা বললা যে তোমার এই সময়টা অর্থাৎ মিডল এজে আজকে থেকে তোমার 1400 বছর থেকে আজকে থেকে 500 বছর আগ পর্যন্ত এই সময়টা প্রায় 1000 বছরের ডিউরেশন সময়টা, এখানে আবার মুদ্রা ব্যবস্থা ওইভাবে শক্তিশালী ছিল না। আমি যেটা যতটুকু দেখলাম যে এই সময়টাতে তোমার প্রমিসরি নোট, যেটা আমরা বর্তমান সময়ের চেক বলতে পারি, অথবা তোমার লেটার অফ ক্রেডিট বলতে পারি, এলসি যে খুলে ওই যে জিনিসগুলো, ওইটা কিন্তু বেশি প্রমিনেন্ট ছিল রাদার দেন দ্য হার্ড মানি ইটসেলফ আর কি। দেখা যায় যে ওই যে তুমি বলে হ্যান্ডশেকের মাধ্যমে তারা কোটি কোটি টাকার এগ্রিমেন্ট করে ফেলতো আর কি। এবং তারা পরবর্তীতে এই যে মোটামুটি একটা যে এগ্রিমেন্ট ছিল, এই এগ্রিমেন্টটাকে অন্য জায়গায় দেখায়ও কিন্তু তারা তোমার আরো অন্য ফার্দার ট্রানজাকশন করতে পারতো, অর্থাৎ ওইটাও এক ধরনের তোমার কারেন্সি হিসেবেই কাজ করতো। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার যেটা মনে হয়েছে ওই সময়ে তোমার, তুমি এটা বলছো অলরেডি, যে আরবদের যে ইউজ করা ট্রেড করার মতো যে সি রাউটগুলো ছিল আর কি, সি রাউটগুলা, এই রাউটগুলো ছিল ভেরি মাচ সেফ টু ট্রেড। ওইখানে সবাই মনে করতো যে সি ইজ টু ডু মার্চেন্ডাইজ, এখানে ব্যবসা করার জন্য জায়গা আর কি, এখানে মারামারি করা যাবে না, এখানে কেউ এসে চুরি করবে অথবা লুটপাট করবে। এই লুটপাটের ইতিহাসটা আমি তোমাকে পরে বলবো, তুমি যখন আমাকে জিজ্ঞেস করবা যে কেন শুরু হলো। এটাই তো আমার আজকে তো অনেক সময় হয়ে গেল, আজকে যাইতে হবে, আজকে শেষ করি। মানে হচ্ছে আজকে মানে আমরা হচ্ছে নেক্সটের যে এপিসোডটা আছে সেই এপিসোডটাতে আমরা হচ্ছে এই পয়েন্ট থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আপনি কি লাস্ট কিছু বলবেন?
আর আমার বক্তব্য হচ্ছে যে না, আমরা যদি আমরা হিস্ট্রিটা এইভাবে বলি যে শুরুর দিকে এক ধরনের হিস্ট্রি ছিল, পরবর্তীতে শুরুর দিকে কিন্তু তোমার অনার, তারপরে তোমার রেপুটেশন যেমন ইম্পর্টেন্ট ছিল, মাঝখানে কয়েন আসলো, আবার তারপরে রেপুটেশন আসলো। এদিক দিয়ে আরেকটা ইকোনমি সবসময় ছিল যেটার সাথে লোন বা ক্রেডিটের একটা ডিরেক্ট রিলেশন ছিল, উইমেনদের আর কি। উইমেনদেরকে তোমার এটা আমরা আগেও বলছি, সেক্স এবং উইমেনদেরকে একটা একটা পর্যায় পর্যন্ত তোমার কারেন্সি হিসেবে ব্যবহার করা হতো, অথবা সিস্টেমটা এমনভাবে ডমিনেট করা হতো যে দে বিকাম দ্য কারেন্সি, তাদের যে হিউম্যান এন্টিটি থাকে এটা নষ্ট করা হতো, বা স্লেভ তৈরি হতো। একজন স্লেভ মানে কি? একজন স্লেভ মানে হচ্ছে হি ইজ নট এ পার্সন, হি ইজ এন অবজেক্ট। তার মানে কি যে ইউ আর এ ম্যান বাট ইউ ডোন্ট হ্যাভ এনি রিলেশন উইথ ইউর প্যারেন্টস অর ফ্রেন্ডস, ইউ ক্যানট মেক ফ্রেন্ডস, ইউ ডোন্ট মেক এনি রিলেশন, দেন ইউ বিকাম এ স্লেভ। এটাই তো আসলে। এইটা কিন্তু তোমার এই স্লেভগুলোকে কিন্তু ইতিহাসের বিভিন্ন পর্যায়ে তোমার কারেন্সি হিসেবে ব্যবহার করা হতো, এবং পরবর্তীতে একটার পর একটা ধাপ এসছে। এখানে তোমার ধর্মের একটা ভালো ভূমিকা এসছে। আমি প্রত্যেকটা ধর্মকে অ্যাপ্রিসিয়েট করবো। তারা যখন যে সময় এসছে, তুমি যদি দেখো যে ওই সময়ের সোশ্যাল পার্সপেক্টিভ যেটা ছিল, সেটা জুডাইজম বলো, ক্রিশ্চিয়ানিটি বলো, ইসলাম বলো, অথবা ধর্মের বাইরে আদার দেন যে ফিলসফিগুলো রয়েছে, তুমি কনফুসিয়ানিজম বা টাওইজম, ইভেন দ্য থিওরিটিক্যাল প্র্যাকটিস অফ গ্রিস বা রোমান যে এম্পায়ারগুলো ছিল, এম্পায়ারদের যেই তোমার আন্ডারে বিভিন্ন জায়গায় জায়গায় বড় মাপের ফিলসফার বা চিন্তকরা যে ধরনের তোমার প্রপোজিশনগুলো দিলেন, এগুলো কিন্তু এক ধরনের রিলিজন হিসেবেই কাজ করেছে। এবং এই সময়ে তোমার আজকে থেকে 2600 বছর থেকে আজকে থেকে 1400 বছর, এই মানে 1200 বছরের মধ্যে পৃথিবীর চিন্তার যে শক্তিটা তৈরি হয়েছিল, এই চিন্তার শক্তিটা আনটিল নাও ইটস রানিং অন ওইটার উপরে বেস করে। এরপরে আর নতুন করে ওই অর্থে তেমন কিছু তৈরি হয় নাই। এবং আমি জানি না, এটা তুমি বলবা যে সামনে এটা নিয়ে আমরা হচ্ছে We gotta leave it next step out of বলবো this. আর কি। আগে Thank you. এটা নিয়ে নেক্সট বলবে। তোমার আর কোনো বক্তব্য আছে? ভাই আজকে শেষ করি, নেক্সট পর্বে আবার। ওকে, ঠিক আছে, বাই। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।